তোর ছবি নেটে ভাইরাল হয়েছে আর তুই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস মুখ পুরি। কথাটা বলেই ঘুমন্ত মেয়েকে এলোপাতাড়ি লাথি দিতে লাগেন মিসেস রুবি। চুলের মুঠি ধরে খাট থেকে নামান মেয়েকে। পৃথা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কেন তার মা তাকে এভাবে মেরে যাচ্ছে। হাত দিয়ে কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে পৃথা, কিন্তু সে ব্যর্থ। কি হয়েছে? এভাবে মারছো কেন? মারছো কেন মানে? জানিস কি হয়েছে? ওই কুত্তা তোর ছবি নেটে ভাইরাল করেছে। কার কথা বলছেন মিসেস রুবি? পৃথা তো ভাইরাল হওয়ার মতো কোনো পিক সোশ্যাল মিডিয়ায় আপ দেয়নি। যথেষ্ট শালীনভাবেই সে পিক তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপ দেয়। মায়ের মার খেয়ে উঠে দাঁড়ানোর আগেই ঘরে পৃথার বড় ভাই প্রণয় প্রবেশ করে। সেও চুলের মুঠি ধরে পৃথাকে এলোপাথারি মারতে থাকে। কি হচ্ছে? কিভাবে হচ্ছে? আর কেনই বা হচ্ছে? পৃথা কিছুতেই বুঝে উঠতে পারছে না। পৃথাকে মেরে ক্লান্ত শরীর নিয়ে প্রণয় বিছানায় বসে। পাশেই কপাল চাপড়াতে চাপড়াতে কান্না করছেন মিসেস রুবি। এই দিনও দেখতে হলো? এই দিন দেখার জন্য দুনিয়া এনেছি তোকে হারামজাদি। পৃথা জানে না তার মায়ের ভাইয়ের এমন আচরণ করার কারণ কি। তবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য পৃথা দায়ী। কোন রকমে উঠে দাঁড়িয়ে লম্বা চুলগুলোকে হাত খোপার মাধ্যমে নিয়ন্ত্রণে নেয় রোজা। তাও সামনের দিকে কিছু অবাধ্য চুল ফ্যানের বাতাসে উঠছে। এরই মধ্যে পৃথার বাবা আলতাফ সাহেব ঘরে প্রবেশ করেন। তিনিও কষিয়ে চর বসিয়ে দেন মেয়ের গালে। পৃথা কিছুই বুঝে উঠতে পারে না। চিৎকার করে বলে, হয়েছেটা কি? তোমরা এভাবে আমায় মারছো কেন? গলা নামিয়ে কথা বল। যে কাজ করেছিস তাতে এভাবে উঁচু গলায় কথা বলা তোর মুখে মানায় না। কাল রাতে বাসার সবার সাথে ঝগড়া করে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল পৃথা। ঝগড়ার কারণ ছিল নিলয়। পৃথার পরিবার নিলয় আর পৃথার সম্পর্ক জানতে পারে, কিন্তু তারা কিছুতেই নিলয়ের মতো ছেলের হাতে পৃথাকে তুলে দেবে না। তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব পৃথাকে বিয়ে দিয়ে নিলয়কে পৃথার থেকে দূরে নিয়ে যাবে। পৃথা সরাসরি বলে দেয় যে সে নিলয়কে ভালোবাসে এবং সে নিলয়কেই বিয়ে করবে। তারপর শুরু হয়ে যায় অশান্তি। শেষে রেগে মেগে পৃথা না খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পৃথা ভাবতেও পারেনি যে সকালে তাকে এভাবে ঘুম থেকে উঠতে হবে। রাতে রাগারাগি করে প্রণয় ফোন নিয়ে গিয়েছে পৃথার থেকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না পৃথা। পরিস্থিতি কিছুটা শান্ত হলে পৃথা ভয়ার্ত গলায় প্রণয়ের কাছে ফোন চায়। প্রণয় আর কোনো কথা বলে না, ফোনটা পৃথাকে দিয়ে দেয়। ফোন অন করে ডাটা অন করতেই পৃথা ভেবেছিল নিলয়ের মেসেজে ফোনটা কেঁপে উঠে টং করে শব্দ করবে, কিন্তু না, তা হয়নি। উদাসীন মন নিয়ে সে ফেসবুকে ঢুকে, কিন্তু ফেসবুকে ঢুকতেই যেন পৃথার মাথায় আকাশ ভেঙে পড়ে। ধপাস করে ফোনটা হাত থেকে বিছানায় পড়ে যায়। পৃথা উঠে দাঁড়ায়। চোখের ভুলও তো হতে পারে, তাই আবার ফোনের স্ক্রিনের দিকে তাকায় সে। কিন্তু না, সে যা দেখেছে তাই সত্যি। তার আপত্তিকর ছবি আজ সারা দুনিয়া দেখছে। চুল খামচাতে খামচাতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে পৃথা। অশ্রুসিক্ত চোখে আবার ফোনের দিকে তাকায় সে। না, সে ভুল দেখেনি। ছবিতে ভেজা চুলে সাদা তোয়ালে পেঁচানো পৃথা। কিন্তু এই পিক কেই বা ভাইরাল করলো? এমন পিক তো পৃথা শুধু নিলয়কে দিয়েছে। কিন্তু নিলয় তো এমন কাজ করার ছেলে না। নিজের থেকেও যে বেশি নিলয়কে বিশ্বাস করে পৃথা। নিলয় এমন খারাপ কাজ করতেই পারে না। ওর আইডি আবার হ্যাক হয়নি তো? চিন্তিত মনে নিলয়কে ফোন দেয় পৃথা। প্রায় ৩-৪টা কল দেওয়ার পর নিলয় পৃথার ফোন ধরে। হ্যালো নিলয়, তুমি ঠিক আছো তো? নিলয় পৃথার কথার জবাব দেয় না। পৃথা আবার জিজ্ঞেস করে, হ্যালো নিলয়, তুমি ঠিক আছো তো? তোমার আইডি কি হ্যাক হয়েছে? নিলয় এবার একটা শয়তানি হাসি দেয়। পৃথা নিলয়ের হাসির মানে খুঁজে পায় না। অসহায় গলায় নিলয়কে সে জিজ্ঞেস করে, নিলয় তুমি হাসছো কেন? তোর অবস্থা দেখে জানিস না তোর ছবি নেটে ভাইরাল হয়েছে? নিলয়ের ব্যবহারে পৃথা আন্দাজ করতে পারে এটা নিলয় ছাড়া আর কারো কাজ না। তাছাড়া যেসব ছবি ভাইরাল হয়েছে ওগুলো নিলয় ছাড়া আর কারো কাছে নেই। গলা শুকিয়ে আসছে পৃথার। হার্ট এমন ভাবে বিট করছে যেন এখনই বেরিয়ে আসবে হার্ট। কাপা কণ্ঠে পৃথা বলে, তার মানে? হ্যাঁ, আমি তোর ছবিগুলো ভাইরাল করেছি। নীলার কথা শুনে পৃথার পায়ের তলার মাটি সরে যায়। কে? এ নিলয়?
যার জন্য পুরো পরিবারকে ভিলেন বানালো পৃথা, যার জন্য এত ভালো ভালো সম্বন্ধ ভেঙে ফেললো। আজ সে নিলয়ই পৃথার এত বড় সর্বনাশ করলো। কি ক্ষতি করেছি আমি তোমার? কেন এত বড় সর্বনাশ করলে আমার? নিজের থেকেও বেশি তোমায় বিশ্বাস করতাম আমি নিলয়, আর তুমি কিনা শেষে আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে। তোর ভাই কোন সাহসে আমার বাবা মা তুলে কথা বলে? খুব অহংকার না তোর ভাইয়ের? নিজের বোনকে নিয়ে ভালো ভার্সিটিতে পড়ে, রেজাল্ট ভালো, সুন্দরী, আমি নাকি তোর নখেরও যোগ্য না। এখন দেখি তোর ভাইয়ের দেমাক কই যায়। বলছিল না আমি তোর নখের যোগ্য না? আসলে তুই আমার নখের যোগ্য না। তোর মতো বেশ্যা মেয়ে আসলে কারো যোগ্য না। কথাটা বলেই নিলয় ফোন কেটে দেয়। পৃথা ধপাস করে মেঝেতে বসে পড়ে। চোখের জলের কারণে পৃথার চারপাশে ঝাপসা হয়ে যায়। ড্রয়িং রুমে থাকা টেলিফোনটা বারবার বেজে উঠছে। বাড়ির প্রতিটা ফোনই কিছুক্ষণ পর পর বেজে উঠছে। আশেপাশের মহিলারাও বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যাচ্ছে বারবার। একজন তো সোজা পৃথার রুমে ঢুকে পড়ে পৃথাকে কথা শোনাতে লাগে। আগে আমি সন্দেহ করেছিলাম এই মেয়ে মোটেও সুবিধার না। কত দেখতাম ছেলেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছে, হেসে হেসে কথা বলছে। নষ্টা মেয়ে কোথাকার। এই মেয়েকে তো পতিতালয়ে মানায়। এলাকার বাকি মেয়েগুলো এই মেয়ের জন্য নষ্ট হয়ে যাবে। মেয়েকে শাসনে না রাখলে এমনই হয়। এইরকম একটা মেয়ের জন্য সমাজের বাকি মেয়েদেরও নাম খারাপ হয়। কোথা থেকে আসে এরকম নষ্টা মেয়েগুলো খোদাই জানে। মহিলাটির বলা প্রতিটা কথা পৃথার গায়ে কাটার মতো বিচ্ছে। প্রচন্ড ব্যথা দিচ্ছে কথাগুলো। শুধু শুধু তো আর কথাই বলে না যে, অস্ত্রের থেকে মানুষের কথার আঘাত বেশি। প্রতিবেশী আত্মীয়দের কথাগুলো বারবার পৃথার কানে বাজছে। এই মুহূর্তে নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় আর অপরাধী ব্যক্তি মনে হচ্ছে নিজেকে। ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে বাবা গর্বে মাথা উঁচু করে মানুষদের বলতো তার মেয়ে হীরের টুকরো, আজ সেই বাবাই সেই মেয়ের জন্য সমাজে মুখ লুকিয়ে চলছে। একে তো প্রিয় মানুষটার এমন কাজ, তার মধ্যে আশেপাশের মানুষজনের কটু কথা। সব মিলিয়ে পৃথা এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ দেখছে না। আজ প্রায় 1 সপ্তাহ যাবৎ সমাজ পরিবার থেকে সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে পৃথা। নাওয়া খাওয়া সব ছেড়ে ঘরের এক কোণে গুটিয়ে বসে থাকে সে। কখনো মূর্তির মতো স্তব্ধ হয়ে যায়, আবার কখনো চিৎকার করে কাঁদে। বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে পৃথা। পুরনো স্মৃতিগুলো যেন বারবার তার সামনে ভেসে উঠছে। কতই না সুন্দর ছিল নিলয়ের সাথে কাটানো মুহূর্তগুলো। কে জানতো আজ প্রিয় মানুষটার জন্যই। না, যে পৃথার এত বড় সর্বনাশ করেছে সে কখনোই পৃথার প্রিয় মানুষ হতে পারে না। দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে পৃথা। অতীতে নিলয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে ওঠে পৃথার চোখের সামনে। নিলয় পৃথা ছিল ব্যাচমেট। কলেজের প্রথম দিন পৃথাকে দেখে নিলয় মুগ্ধ হয়ে যায়, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। খোঁজখবর নিয়ে জানতে পারে মেয়েটা সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু নিলয় তো আর্টসের স্টুডেন্ট। সায়েন্স আর্টসের আলাদা ক্লাস হয়। প্রতিদিন পৃথাকে এক নজর দেখার জন্য দ্বিতীয় পিরিয়ডে পৃথাদের ক্লাসে গিয়ে লাস্টের বেঞ্চটায় বসতো নিলয়। সেদিন ছিল কেমিস্ট্রি ক্লাস। কেমিস্ট্রি স্যার হঠাৎ করে লাস্ট বেঞ্চে বসে নিলয়কে প্রশ্ন করে ফেলে। আর্টসের স্টুডেন্টের পক্ষে মোটেও কেমিস্ট্রির প্রশ্নের উত্তর দেওয়া সহজ না। তাও নিজেকে বাঁচাতে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তা দেখে পাশে বসে থাকা একটা ছেলে বলে, স্যার, আর্টসের ছাত্র কেমিস্ট্রি পারবে কিভাবে? আর্টসের মানে? আর্টসের স্টুডেন্ট এখানে কি করে? স্যার, ও পৃথাকে দেখতে আসছে। পৃথাকে ওর ভালো লাগে বলে। ছেলেটার কথা শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়। স্যার কি করবে বুঝে উঠতে পারেন না। নিলয়কে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেন। কিন্তু ওই দিনের পর থেকে পৃথার বান্ধবীরা শুধু শুধু নিলয়ের নাম নিয়ে পৃথাকে খেপাতে লাগে। আর নিলয় পৃথার পেছনে পুরো দমে লেগে থাকে। রোজ নিয়ম করে কলেজে ঢোকা এবং ছুটির পর কলেজ থেকে বের হওয়ার পথে নিলয় পৃথাকে এক পলক দেখার জন্য কলেজের গেটে দাঁড়িয়ে থাকতো। আর প্রতিদিন ছেলেটাকে ইগনোর করা যেমন পৃথার অভ্যেসে দাঁড়ায়, ঠিক তেমন প্রতিদিন পৃথাকে দেখাটাও নিলয়ের অভ্যেসে দাঁড়ায়। হঠাৎ কোনো কারণে নিলয় কলেজে আসা বাদ দেয়। টানা 3 দিন নিলয়কে না দেখে পৃথার মন অস্থির হয়ে ওঠে। বাধ্য হয়ে নিলয়ের বন্ধুদের কাছে নিলয়ের খোঁজ করে।
পরের দিন ক্যাম্পাসে যখন নিলয় আসে, তখন ওর বন্ধুরা খোঁচা দিয়ে বলে, মামা, পাখি তো পোষ মানতেছে মনে হয়। মানে মানে কালকে তোর পাখি তোর খোঁজ করছে। এরই মধ্যে পৃথার আগমন। প্রতিদিনের মতো নিলয়কে কলেজ গেটের পাশে দেখে পৃথার মন ভালো হয়ে যায়। মুচকি হাসি দিয়ে নিলয়ের দিকে এগিয়ে যায় পৃথা। নিলয় অপ্রস্তুত হয়ে যায়। আজ আবার সবার সামনে অপমান করে বসবে না তো মেয়েটা? কিন্তু নিলয়ের ধারণার পুরো উল্টোটা হয়। পৃথা নিলয়ের কাছে এসে মুচকি এসে বলে, এতদিন না আসার কারণ? ফুফির শাশুড়ি মারা গেছেন। লং জার্নি করে ফুফির বাসায় গেছি। শরীরটা ভালো লাগেনি, তাই আসেনি। পৃথা নিলয়ের কথার জবাব দেয় না। মুচকি হাসি দিয়ে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। সেদিনের পর থেকে দুজনের মধ্যে টুকটাক কথা হতো। আস্তে আস্তে পৃথা নিলয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে। যে মেয়ে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ত, সেই মেয়ে নিলয়ের সাথে রিলেশনে যাওয়ার পর বুঝতেই পারে না কখন রাত পেরিয়ে ভোর হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা লুকিয়ে ফোনে নিলয়ের সাথে কথা বলতো। কিন্তু যত দিন যায় নিলয় পৃথার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে। পৃথাকে অনেকটা গলার কাটার মতো মনে হয় নিলয়ের। আর এদিকে নিলয়কে নিয়েই পৃথা আলাদা একটা কল্পনার জগৎ বানিয়ে ফেলেছে। ছেলে আর মেয়েদের ভালোবাসা এই একটা তফাৎ। মেয়েরা প্রথম দিকে ভালো না বাসলেও আস্তে আস্তে মায়ায় পড়ে ভালোবেসে ফেলে, যেহেতু মেয়েদের মায়া জিনিসটা বেশ অনেকটাই বেশি থাকে। আর অন্যদিকে ছেলেরা প্রথম দিকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারলেও পরে আস্তে আস্তে বিপরীতে মানুষটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অনেকটাই গলার কাটা মনে করে বিপরীত মানুষটাকে। সব ছেলের ক্ষেত্রে তা বলা যায় না। কিছু কিছু ছেলে সারাটা জীবনই মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে, আগলে রাখতে পারে প্রিয় মানুষটাকে। প্রায় পৃথার আপত্তিকর ছবি চাইতো নিলয়। পৃথা প্রথম দিকে খুব বিরক্ত হয়, ঝগড়াও হয় এই নিয়ে। কিন্তু ওই উঠতি বয়সের আবেগের কারণে পৃথার মনে হয় সে নিলয়কে ছাড়া বাঁচবে না, দম বন্ধ হয়ে মারা যাবে। তাই বাধ্য হয়ে নিলয়ের অন্যায় আবদার রাখে সে। অন্ধের মতো বিশ্বাস করেছিল নিলয়কে। আজ তার ফল পৃথার পরিবার সহ ভোগ করছে। সাবান নিয়ে এসে চুল ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে পৃথার ফ্যানের দিকে চোখ যায়। আর চোখে কিছুক্ষণ ফ্যানের দিকে তাকিয়ে থাকে সে। বিছানায় পড়ে থাকা ওড়নাটার দিকেও তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার ছেলের হাসি দিয়ে বসে পড়ে খাতা কলম নিয়ে। অশ্রুসিক্ত চোখে লিখতে লাগে, আমি জানি আমি অপয়া। আমার জন্য আজ তোমাদের সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে। অন্ধের মতো পরের ছেলেকে বিশ্বাস করে আজ আমি নষ্টা মেয়ে। আমার জন্য সমাজের আর 5টা মেয়েও নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবীর বুকে এক বিশাল জঞ্জাল আমি। তাই সিদ্ধান্ত নিলাম পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করার। সরিয়ে দেব নিজেকে এই পৃথিবীর বুক থেকে। আর কারো জন্য তোমাদের মুখ লুকিয়ে চলতে হবে না। ভালো থেকো তোমরা। আর পারলে এই খারাপ মেয়েকে ভুলে যেও। ইতি, পৃথা। চিঠিটা বিছানার উপর রেখে টুলে দাঁড়িয়ে ফ্যানে ওড়না বাঁধে পৃথা। শেষবারের মতো চারপাশটা দেখে নেয়। ওড়নার প্যাচের ভেতর মাথা ঢোকায়। চোখের কার্নিশ বেয়ে অশ্রু মাটিতে পড়ে। পৃথা লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করে। পা দিয়ে ধাক্কা দিয়ে পায়ের নিচ থেকে সরিয়ে ফেলে টুলটাকে। পৃথা আর প্রণয়ের ঘর পাশাপাশি। পৃথার ঘর থেকে কাঠের টুল পড়ে যাওয়ার আওয়াজ শুনে প্রণয় দৌড়ে ঘর থেকে বের হয়। পৃথার ঘরে প্রবেশ করতে গিয়ে দেখে দরজা বন্ধ। 2-3 বার দরজা ধাক্কা দেয় প্রণয়, সাথে পৃথাকেও ডাকে। সাড়া না পেয়ে বাধ্য হয়ে দরজা ভাঙে প্রণয়। দরজা ভেঙে পৃথাকে ঝুলন্ত অবস্থায় ছটফট করতে দেখে প্রণয়। দৌড়ে গিয়ে পৃথার পা জড়িয়ে উঁচু করে ধরে সে, যাতে পৃথার গলায় ফাঁস কিছুটা কম হলেও লাগে। মিসেস রুবিকে ডাক দেন। তিনি এসে পৃথার পায়ের নিচে কাঠের টুলটা দেন। পৃথাকে নামিয়ে কষিয়ে চড় মারেন মিসেস রুবি। পাগল হয়ে গেছিস? কি করতে যাচ্ছিলি তুই? আমার জন্য তোমাদের মুখ লুকিয়ে চলতে হচ্ছে। আমি যদি না থাকি তাহলে সব ঠিক হয়ে যাবে। পৃথার কথা শুনে পাশ থেকে প্রণয় বলে, সারা জীবন মাথা মোটাই থেকে গেলি। কি ভেবেছিস তুই মরে গেলে সমাজ মুখে আঙুল দিয়ে থাকবে? না, উল্টা আরো খোঁচা মেরে বলবে, দেখ, মেয়েটার ছবি ভাইরাল হয়েছিল, তাই মেয়েটা গলায় ফাঁস দিয়ে মরেছে। ইহকাল তো গেছেই, সাথে পরকালও গেল জাহান্নামী। কথাটা তেতো হলেও সত্য বোন। পৃথা, মিসেস রুবি, প্রণয় কারো কথার জবাব দেয় না।
সে অঝোর ধারায় কেঁদেই চলেছে। মিসেস রুবি মেয়ের পাশে বসেন, মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, এই পাগলি মেয়ে, তুই জানিস না আত্মহত্যা মহাপাপ? যারা আত্মহত্যা করে তারা জাহান্নামী। তো কেন জেনে বুঝে ভুল করতে গেছিলি? কিন্তু আম্মু। পৃথা থেমে যায়। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে পৃথার। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ফাঁস লাগার কারণে গলাটাও ব্যথা করছে। মিসেস রুবি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলেন, মারে, আত্মহত্যা করে হেরে যাওয়ার নাম জীবন না। লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। লড়াই করে সবাইকে দেখিয়ে দিবি, বিশেষ করে নিলয়কে, যে তুই নিলয়ের সে খারাপ কাজের কাছে হেরে যাসনি। আর জানিসই তো বাঙালি কেমন, একটা ঘটনা নিয়ে কয়েকদিন মাতামাতি করবে, তারপর ভুলে যাবে। আর ভুলে যদি নাই যায়, তাহলে তনু, নুসরাত, সাগর, রুনি, আবরার হত্যা সহ আরো কত মামলা আছে, সেগুলোর বিচার হতো। কয়েকদিন আগেই তো দেখলি ধর্ষণের বিরুদ্ধে সারা দেশ কেমন বিক্ষোভে ফেটে উঠেছিল। কিন্তু আজ না কমেছে ধর্ষণের হার, আর না কমেছে নারীর প্রতি বর্বরতার হার। তাই যা হয়েছে ভুলে যা, স্বাভাবিক জীবনে আসার চেষ্টা কর। মিসেস রুবির কথা শুনে এক পলকে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকে পৃথা। কি সুন্দর না কথাগুলো, কলিজা ঠান্ডা করে দেয়। কাঁধে প্রণয়ের হাতে স্পর্শে ধ্যান ভাঙে পৃথার। কাঁধে হাত দিয়ে সে পৃথাকে সাহস দিয়ে বলছে, তুই শুধু নিজেকে ভালো রাখার চেষ্টা কর। এমন একটা জায়গায় নিয়ে যা, যাতে তুই মানুষের কাছে অন্যভাবে ভাইরাল হোস। মা ভাইয়ের কথায় যেন পৃথা ভরসা পায়। বেঁচে থাকার ইচ্ছাটা যেন আবার নতুন করে জেগে ওঠে। আরে, পৃথা আপু যে, কেমন আছেন আপু? দীর্ঘ 1.5 মাস পর ভার্সিটিতে যাচ্ছিল পৃথা। যাওয়ার পথে এলাকার চায়ের দোকানে বখাটেদের ডাকে কিছুক্ষণের জন্য থেমে যায় পৃথা। সমাজ তো বলবেই, তাই বলে পৃথা থেমে গেলে হবে? আবার নিজের গন্তব্যের দিকে হাঁটা লাগায় পৃথা। কিন্তু একটা বখাটে এসে পৃথার পথ আটকায়। পৃথা কোনো কথা না বলে চুপচাপ। ছেলেটাকে পাশ কাটিয়ে যেতে নিলে ছেলেটা পৃথার ওড়না টেনে ধরে। কই যাও সোনা? বয়ফ্রেন্ড তো মাগনা খাই ছেড়ে দিছে, আমরা না হয় টাকা দিবনি। কি বলিস তোরা? কথাটা বলে অট্ট হাসি দিয়ে হেসে ওঠে ছেলেটা। ছেলেটার সাথে সাথে বাকি ছেলেগুলো হেসে দেয়। আশেপাশে বেশ মানুষজন আছে, তারা কিন্তু চাইলেই পৃথাকে সাহায্য করতে পারে, কিন্তু না, তারা দর্শক। চুপচাপ নাটক দেখবে আর নিজেদের মধ্যে পৃথাকে নিয়ে খারাপ কথা বলা বলি করবে। এই মুহূর্তে পৃথা নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে। একটা মেয়ে যে কতটা অসহায় তা সেই বোঝে। ছেলেটা পৃথার ওড়না টান দিয়ে ফেলে দিতে নেয়। ঠিক তখনই পৃথা ডান হাতে সর্বশক্তি দিয়ে ছেলেটার হাতে আঘাত করে। ব্যথা পেয়ে ছেলেটা পৃথার ওড়না ছেড়ে দেয়। বখাটে দলের একটা ছেলে পৃথার এমন আচরণ দেখে বলে ওঠে, আপু তো দেখতেছি শুধু দেখতেই হট না, ব্যবহারের দিক থেকেও তো সেই হট আর সেক্সি। মামা, আজকে খেলা হবে, ধর পাখিটারে। কথাটা বলে ছেলেটা পৃথার দিকে এগিয়ে আসতে লাগে। ছেলেটার পেছন পেছন বাকি ছেলেগুলো পৃথার দিকে হিংস্র হায়নার মতো এগিয়ে আসতে লাগে। উপায় না পেয়ে পৃথা বাসার দিকে দৌড় লাগায়। হাঁপাতে হাঁপাতে এসে বাসায় ঢোকে পৃথা। তা দেখে মিসেস রুবি বলে, কি রে, তুই না ভার্সিটিতে যাচ্ছিলি? যাচ্ছিলামই তো, কিন্তু এলাকার বখাটে ছেলেগুলো। পৃথা শুরু থেকে মাকে সব খুলে বলে, শেষে নিজেকে আর সামলে রাখতে পারে না। হাউমাউ করে কেঁদে মাকে জড়িয়ে ধরে পৃথা। মিসেস রুবি কি করবেন বুঝতে পারেন না। মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার। মেয়ে যে কি পরিমাণ মানসিক চাপের মধ্যে আছে, মা হয়ে তিনি বুঝতে পারছেন। বয়সের আবেগের বশে অন্ধের মতো বিশ্বাস করে যে ভুলটা করেছে, তার কতটুকু যে খেসারত দিতে হবে তা একমাত্র আল্লাহ পাকই জানেন। ভাইয়ের সামনে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নূপুর। সামনে তার ভাই নিলয় অগ্নি চোখে তার দিকে তাকিয়ে আছে। রাগে ক্ষোভে নীলের চোখ রক্ত লাল আকার ধারণ করেছে। উত্তেজিত হয়ে ক্রমাগত ঘামছে নিলয়। নূপুরের থেকে ও এসব মোটেও আশা করেনি। কি করেছিস এসব? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? ভাইয়া, আমি তো কোনো খারাপ ছবি দেইনি ওকে। মাথা নিচু করে ভাইয়ের কথার জবাব দেয় নূপুর। নিলয় ঝাঁঝালো গলায় বলে, তো কি হয়েছে? বেশি পাকনা হয়ে গেছ? পরের ছেলেকে ছবি দাও, আর সেই ছেলে তোমার সর্বনাশ ডেকে আনুক।
নেকেড ছবিতে তোমার মুখ বসিয়ে সেগুলো যদি ভাইরাল করে দেয় তাহলেই তো সব শেষ। নিজে তো বিপদে পড়বি, সাথে আমাদেরও বিপদে ফেলবি। ভাইয়া, ও ওরকম ছেলে না। নিলয় এবার কষিয়ে চর বসিয়ে দেয় নূপুরের গালে। নূপুর এবার কেঁদেই দেবে। নিলয়ের খুব আদরের নূপুর। দুজনের মধ্যে ভাই বোনের মিষ্টি সম্পর্কে ছোটখাটো মারামারি হলো, নিলয় কখনো নূপুরকে এভাবে মারেনি। চাপা কান্না নিয়ে নিলয়ের ঘর থেকে বেরিয়ে যায় নূপুর। নূপুরকে ওভাবে যেতে দেখে নিলয়ের মা মিসেস শিউলি ঘরে ঢুকেন। নূপুরের এমন করার কারণ জানতে চান। নিলয় জানে নূপুর অন্য ছেলের সাথে সম্পর্ক করে, তাকে নিয়মিত ছবি দেয়। এটা জানলে মিসেস শিউলি নূপুরকে মেরেই ফেলবেন। তাই নূপুরকে বাঁচাতে মায়ের কাছে মিথ্যা কথা বলে নিলয়। আরে আম্মু, জানোই তো তোমার মেয়ে কেমন কাঁদুনি। মেয়েটাকে এত জলে কি পাস? শান্তি, বানর ছেলে। কথাটা বলে মুচকি হাসি দিয়ে নিলয়ের ঘর থেকে বেরিয়ে যান মিসেস শিউলি। নিলয় শার্টের বোতাম খুলতে খুলতে আয়নার দিকে তাকায়। আয়নায় নিলয়ের প্রতিচ্ছবিটা যেন কি বলছে নিলয়কে। বাহ নিলয় বাহ, নিজের বোন তোর কাছে কলিজার টুকরা, আর অন্যের বোন, সে তো তোকে হাসানোর, তোর মন ভালো করার পুতুল, তাই না? পৃথার সাথে যা করেছিস তা কি আদৌ ঠিক করেছিস? কি অপরাধ ছিল মেয়েটার? ভালোবেসেছিল তোকে মেয়েটা, অন্ধের মতো বিশ্বাস করেছে। আর এটাই ওর অপরাধ? ভুলে যাস না নিলয়, রুহের হাই বলতেও একটা কথা আছে। এক দৃষ্টিতে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়েছিল নিলয়। নিজের প্রতিচ্ছবির কল্পনায় বলা কথাগুলো বারবার নিলয়ের কানে বাজছিল। আসলেই কি সে পৃথার সাথে অন্যায় করছে? করলে করুক, তাতে কি, অনেকেই তো করে। একটু মজা না নিলে কিছুই হয় না। কেটে গেছে প্রায় ১.৫ বছর। এতদিনে সমাজ ভুলে গেছে পৃথাকে। তারা এখন মেতে আছে অন্য কিছু নিয়ে। পৃথাও সমাজের সাথে যুদ্ধ করে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। নিলয়কে ভুলে নুহাসকে আগলে ধরে বেঁচে আছে পৃথা। পৃথার অতীত জানার পরও নুহাস পৃথাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। সেদিন নুহাস আর পৃথা একসাথে শপিং করে ফিরছিল। পথে নিলয়ের সাথে দেখা। সেই ফুটানি দেখানো নিলয় কাজ পৃথা দেখে অবাক হয়। উস্কো খুস্কো চুল, চোখে একরাশ বিষণ্ণতা, যেন নিলয়কে ধরে রেখেছে। নিলয় পৃথার দিকে এগিয়ে আসে। কেমন আছো? ভালো। আপনি? দেখতেই তো পারছো। আমায় ক্ষমা করে দাও পৃথা। তোমার সাথে করা অন্যায়ের ফল আমার বোনকে পেতে হয়েছে। বুঝলাম না। ফ্ল্যাশব্যাক। দরজা ভেঙে দেখে নিলয় নূপুরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। গিয়ে বোনকে কোলে তুলে নিলয় দেখে নূপুরের সমস্ত শরীর বরফের মতো হিমশীতল হয়ে গিয়েছে। নূপুরের পাশে একটা চিরকুট দেখতে পায় নিলয়। চিরকুটটা নিয়ে পড়া শুরু করে। আমি পারলাম না সহ্য করতে। সমাজের আমায় বলা কথাগুলো প্রত্যেকটা আমায় তীরের মতো আঘাত করেছে। ভাইয়া, তুই ঠিকই বলেছিলি। আমি নিজে তো বিপদে পড়বই, সাথে তোদেরও নিয়ে পড়ব। কাল রাতে আবির আমার বাজে ছবি ভাইরাল করেছে, তবে এডিট নয়। আমি আবেগের বশে ওকে অন্ধ বিশ্বাস করে যেসব ছবি দিয়েছিলাম, আবির সেগুলোই নেটে ভাইরাল করেছে। কোনো এক কারণে আমাদের ঝগড়া হয়, তখন আবির এই বাজে কাজ করে। সারা রাত ঘুম হয়নি। সকালে বাবা মা তোর বকা, আর মানুষের বাড়ি বয়ে এসে কথা শোনানো। আর সহ্য করতে পারিনি ভাইয়া, তাই এই সিদ্ধান্ত নিলাম। আর পারলে আমায় ক্ষমা করে দিস। নীলের কথা শুনে পৃথার অজান্তেই গাল বেয়ে অশ্রু মাটিতে লুটিয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় পৃথা। পাশ থেকে নুহাস বলে, কতদিন আগের ঘটনা? মাস ২ বুঝলেন ভাই, ইট চুললে পাটকেলটা ঠিকই পেতে হয়। পৃথাও সেদিন আত্মহত্যার পথ বেছে নিতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পৃথা সেসব কাটিয়ে উঠিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। দোয়া করিয়েন যেন আমি পৃথাকে নিয়ে ভালো থাকতে পারি। কথাটা বলে নুহাস পৃথাকে নিয়ে গাড়িতে ওঠে। নিলয় নিজের গন্তব্যের দিকে হাঁটা লাগায়। গাড়িতে উঠে পৃথা হাউমাউ করে কেঁদে ওঠে। নূপুরকে নিজের ছোট বোনের মতো দেখেছে পৃথা। সে কখনোই চায়নি নূপুরের সাথে এমনটা হোক। মূর্তির মতো স্তব্ধ হয়ে বসে আছে পৃথা। চোখের কার্নিশ বেয়ে ২ ফোঁটা জল গড়িয়ে বলে, জানো নুহাস, আমি না চাইনি নূপুরের সাথে এমন হোক। তুমি কি ভাবছো ওই ঘটনার জন্য তুমি দায়ী? পৃথা রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। নিলয় তোমার সাথে যেমনটা করেছে
আল্লাহ ওর বোনের সাথে এমনটা করে নিলয়কে তোমার পরিবারের সেদিনের পরিস্থিতি বুঝিয়ে দিয়েছেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।